দ্বিতীয় সিজনটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে প্রথম সিজনে শেষ হয়েছিল। এপেক্স সাইবারনেটিক্স দল সফলভাবে অ্যাক্সেস মুন্ডি যাওয়ার পথ খুলে দিয়েছিল। এই অনধিকার প্রবেশ কংকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে, কারণ সে সময় সে স্কাল আইল্যান্ডেই ছিল। রাগে উন্মত্ত হয়ে সে ধ্বংসলীলা শুরু করে। কেট এবং তার বন্ধুদের উদ্ধার করার পর দলটি সামনের দিকে এগিয়ে যায় এবং তারা কংয়ের দৃশ্যমান ক্রোধের সাক্ষী হয়। কং বিশেষ কোনো কারণে ভীষণ উত্তেজিত ছিল, যার বিস্তারিত তথ্য এপিসোডটির শেষের দিকে উন্মোচিত হয়। একদিন পর কেইকোকে একটি কক্ষে রাখা হয় যেখানে তার ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। এই পরিস্থিতিতে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ল্যাব থেকে পালানোর আগে তার ছেলে হিরোকিকে কাছে ডাকে। বাইরে বেরিয়ে আসার পর সে একটি বিশাল স্থাপনা দেখে স্তব্ধ হয়ে যায়। হিরোকি ব্যাখ্যা করে যে এটি তার নিজেরই রেখে যাওয়া উত্তরাধিকারের ফল। তার সময় মোনার্ক একটি ছোট দল থাকলেও এখন এটি একটি বিশ্বব্যাপী সংস্থায় পরিণত হয়েছে। এদিকে অন্যরা দ্বীপে অবশিষ্ট ধ্বংসযোগ্য পর্যবেক্ষণ করে। ব্রেন্ডা কংয়ের পক্ষ থেকে আসা হুমকিগুলো বুঝতে তাদের সাহায্য চায়। এপেক্স এবং মোনার্ক এই বিষয়টি নিয়ে একসাথে কাজ শুরু করে। দলটির পক্ষ থেকে ব্যাখ্যা করা হয় যে কংয়ের ক্রোধের মূল কারণ হল তার দ্বীপে মানুষের অনুপ্রবেশ। সে কেবল তার বাড়ি নিরাপদ রাখতে চায় এবং বিশ্বাস করে যে সেখানে মানুষের থাকা উচিত নয়। বিপদ থাকা সত্ত্বেও হিরোকি এবং ছেলেমেয়েরা বাইরে বের হয়। কেইকো এখনও লিকে অ্যাক্সেস মুন্ডিতে ফেলে আসার অপরাধবোধে ভুগছে। কেন্তারও তাদের সাথে দেখা করে এবং ব্রেন্ডা বোঝানোর চেষ্টা করে যে তাদের কাজ ছিল কেইকোর পাশাপাশি সবাইকে বাঁচানো। তবে কেইকো লিকে উদ্ধার করতে ফিরে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। কেন্তারও তাকে সতর্ক করে দেয় যে ওই এলাকাটি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক এবং কংয়ের উপস্থিতির কারণে সেখানে ফিরে যাওয়া নিরাপদ নয়। কেইকো যখন তার রাগ এবং শোক সামলে ওঠার চেষ্টা করছে, তখন সে তার অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে শুরু করে। এই স্মৃতিগুলোতে দেখা যায় বিল র্যান্ডা, লি শ এবং কেইকো দক্ষিণ আমেরিকার একটি দ্বীপের দিকে যাত্রা করছে। সেই সময় কেইকো বিলের সাথে সম্পর্কে ছিল। তারা সামুদ্রিক ড্র্যাগন বা সাপের মতো একটি দানবের সন্ধান করছিল, যা তাদের গবেষণা অনুযায়ী প্রতি ২০০ বছর অন্তর সেখানে দেখা যেত। দ্বীপে পৌঁছানোর পর তারা সেখানকার পরিবেশ বেশ রহস্যময় দেখতে পায়। একটি গ্রামে প্রবেশ করে তারা একটি চিহ্ন খুঁজে পায়, যা ছিল টাইটান এক্সের চোখের প্রতীক। গ্রামবাসী তাদের আগমনে মোটেও খুশি ছিল না। তারা আরও সামনে এগিয়ে গেলে একটি বারের কাছে বিশাল একটি চোখের চিহ্ন দেখতে পায়। তিনজন বাড়ি প্রবেশ করে। সেখানে বিল টাইটান এক্সের মাংসের একটি টুকরো খুঁজে পায়, যা দেখে মনে হচ্ছিল এটি খুব টাটকা। সে যখনই সেটির ছবি তোলার চেষ্টা করে, স্থানীয় এক গ্রামবাসী বিলকে মারধর শুরু করে। তারা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিতেই এক দাঙ্গা শুরু হওয়ার উপক্রম হয়, কিন্তু অন্য গ্রামবাসীরা এসে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে দ্বীপের চারপাশে ঝোড়ো হাওয়া বইছে। কেট তার ভাই কেন্তারোর সাথে পুনরায় মিলিত হয়, যে প্রকাশ করে যে গত ২ বছর ধরে সে তার বাবার সাথে মিলে কেটকে বাঁচানোর জন্য কাজ করছে। তাদের সম্পর্কের উন্নতি ঘটছে এবং বোনের ফিরে আসায় পরিবারটি পূর্ণতা পেয়েছে। তবে কেট ঘোষণা করে যে সে লিকে ছাড়া এখান থেকে যেতে রাজি নয়। এরপর দৃশ্যটি লির দিকে যায়, যে আবারও অ্যাক্সেস মুন্ডিতে পড়ে গেছে। সে বুঝতে পারে ওপরের দিকে ফেরার পথ বন্ধ হয়ে গেছে এবং সে আবারও সেখানে একা আটকা পড়েছে। ফেসিলিটিতে ফিরে এসে কেট হিরোকি এবং কেইকোকে দেখে। কয়েক দশক ধরে অ্যাক্সেস মুন্ডিতে আটকে থাকার পর হিরোকি তার মাকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। অ্যাক্সেস মুন্ডিতে টাইম ডাইলেশনের কারণে কেইকোর শরীর আধুনিক পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। কেট হিরোকির কাছে অ্যাক্সেস মুন্ডিতে ফিরে যাওয়ার জন্য সাহায্য চায়। হিরোকি রাজি হয় না। সে জানায় এটি খুব বিপজ্জনক এবং তারা প্রতিষ্ঠিত নিয়মগুলো ভাঙতে পারে না। কেট রাগান্বিত হয় এবং তাকে মনে করিয়ে দেয় যে সে আগে কখনোই নিয়মের তোয়াক্কা করত না। সে হিরোকিকে জানায় যে সে যাবেই। হিরোকি চাইলে তাকে সাহায্য করতে পারে অথবা সে একাই যাবে। ইতিমধ্যে ব্রেন্ডা মেয়ের সাথে কথা বলে এবং দাবি করে যে মেয়ে অত্যন্ত মেধাবী বলে এবং অ্যাপেক্স কোম্পানি চালানোর জন্য তাকে প্রয়োজন বলেই সে মেয়েকে বাজাতে সব কিছু করেছে। মেয়ে এটি শুনে অবাক হয়।
পরে সে কেটের সাথে কথা বলে এবং উল্লেখ করে যে কেন্তারো হিরোকির সাথে তার সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে। দীর্ঘদিন আটকে থাকার পর কেট তার বাবার সাথে সম্পর্ক ঠিক করতে চায়, কিন্তু তার আগে তাকে লিকে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত তারা তিনজন একটি জাহাজ চুরি করে স্কাল আইল্যান্ডের দিকে রওনা হয়। দ্বীপের কাছাকাছি পৌঁছানোর সময় তারা বিশাল আকৃতির কাঁকড়ার আক্রমণের শিকার হয়। তারা কোনো মতে তীরে নামতে সক্ষম হয় এবং অ্যাক্সিস মুন্ডির পথ পুনরায় খোলার জন্য অ্যাপেক্সের মেশিনগুলো ব্যবহারের পরিকল্পনা করে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা বিপজ্জনক কিছু পাখির সম্মুখীন হয়। বিশাল আকৃতির এই দানবগুলো বৈদ্যুতিক শক দিতে সক্ষম। মানুষের সমান বড় একটি বাদুড় সদৃশ প্রাণী তাদের দিকে নেমে আসে, যা সবাইকে আতঙ্কিত করে তুলে আবারও আকাশে উড়ে যায়। গল্পটি আবারও অতীতে ফিরে যায়, যেখানে বেল, লি এবং কেইকো রাতে বারে বসে আছে। উদ্ধারকৃত মাংসের টুকরোটির ওপর ভিত্তি করে তারা উপলব্ধি করে যে দানবটি অবশ্যই আশেপাশে আছে। বেল একজন গ্রামবাসীর ট্যাটু দেখে দানবটির একটি পূর্ণাঙ্গ ছবি তৈরি করে, যা নিশ্চিত করে যে এটি টাইটান এক্স। যেহেতু গ্রামবাসীরা তাদের চলে যেতে বলছে, বিলের সন্দেহ আরও বাড়ে যে তারা একটি বড় আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছে। একজন পরিচারিকা বিলকে নাচের আমন্ত্রণ জানায়, কিন্তু বিল জানায় যে সে একটি সম্পর্কে আছে। কেইকো বলে এতে কোনো সমস্যা নেই এবং বিল সেই পরিচারিকার সাথে নাচতে থাকে। তারা যখন নাচছে তখন লি এবং কেইকো কথা বলে। কেইকো লিকে সংসার করার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সে অস্বীকার করে। এটি স্পষ্ট হয়ে যায় যে লি আসলে কেইকোর প্রেমে পড়েছে। এই তিনজনের সম্পর্ক বেশ জটিল ছিল, কারণ কেইকোকে ভিন্ন ভিন্ন সময়ে দুই পুরুষের সাথেই সময় কাটাতে দেখা যায়। বর্তমানে হিরোকি এবং ছেলেমেয়েরা সামনের দিকে এগিয়ে গিয়ে কংকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। তারা খুব সাবধানে তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘুমের ঘোরে কং যখন হাত নাড়ায়, কেট কয়েকবার তার আঙুলের নিচে পিষ্ট হওয়া থেকে অল্পের জন্য বেঁচে যায়। তারা শেষ পর্যন্ত পার হতে সক্ষম হয়। কেন্তারো দলটির সাথে দেখা করে এবং কেইকোকে বলা হয় যে বর্তমান পৃথিবী তার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। সে এখানকার অধিকাংশ মানুষের কাছে একজন বীর। দলটি কেইকোকে নতুন প্রযুক্তি সম্পর্কে বোঝাতে শুরু করে। সে খুব দ্রুত তা আয়ত্ত করে নেয়। সে দ্বীপে থাকা প্রযুক্তি ব্যবহার করে লিকে ফিরিয়ে আনতে চায়। সে বিশ্বাস করে যে কংকে বুঝতে এবং থামাতে তারা এটি ব্যবহার করতে পারবে। কেন্তারো আরও প্রাণের ঝুঁকি নিতে অনিচ্ছুক বলে রাজি হয় না। সে কেইকোকে অ্যাক্সিস মুন্ডির আগের বিপর্যয়ের ভিডিওগুলো দেখায়। কেইকো তখন লক্ষ্য করে যে অ্যাক্সিস মুন্ডির কাছে টাইটান এক্সের মাংসের একটি অংশ ভেসে উঠেছে। সে বুঝতে পারে যে কংয়ের ক্রোধ মূলত এই টাইটান দানবের দেহাবশেষের উপস্থিতির সাথে জড়িত। একটি চূড়ান্ত ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিল সেই পরিচারিকার সাথে নাচছে। সে বিলকে বলে, আমি জানি তুমি এখানে কেন এসেছ। তুমি যদি এটি দেখতে চাও তবে তোমাকে চোখের ওই চিহ্নটি অনুসরণ করতে হবে। কিন্তু তুমি এই জিনিসটির পেছনে এত পাগল কেন? About monsters. What they want, how we can coexist with them. I think you know what I'm talking about. বিল একটি বানোয়াট বলে মনে হওয়া গল্প বলা শুরু করেন। তিনি দাবি করেন যে বহু বছর আগে তিনি একটি বড় দলের সাথে জাহাজে করে এই দ্বীপের কাছাকাছি ছিলেন। তখন সেই জিনিসটি তার জাহাজ ধ্বংস করে দেয় এবং সবাইকে মেরে ফেলে। তখন থেকেই তিনি এমন সব উত্তর খুঁজছেন যা কেউ তাকে দিচ্ছে না। ওয়েট্রেস অবাক হয়ে তাকে জানায় যে স্থানীয়রা আসলে ওই দানবটিকে দেবতা হিসেবে পূজা করে, আর সেই কারণেই তারা বাইরের লোকেদের কাছে এটি নিয়ে মুখ খোলে না। এই প্রকাশে বিল স্তব্ধ হয়ে যান। পরবর্তীতে ওয়েট্রেস বেল, কেইকো এবং লিকে একটি গুহায় নিয়ে যান। সেখানে তারা টাইটান এক্সের অসংখ্য চিহ্ন এবং প্রতীক দেখতে পান। এটা পরিষ্কার হয়ে যায় যে এই দ্বীপের মানুষ দানবটির আবির্ভাবকে কেন্দ্র করে একটি ধর্ম গড়ে তুলেছে। তারা যা আবিষ্কার করেছেন তার বিশালত্ব দেখে এই ত্রয়ী বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। বর্তমানে হিরোকি এবং তার ছেলেমেয়েরা এপেক্সের একটি গবেষণাগারে পৌঁছায় যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতি সত্ত্বেও তারা এই স্থাপনাটি ব্যবহার করার পরিকল্পনা করে। অন্যদিকে অন্য একটি দল বুঝতে পারে যে হিরোকি তার ছেলেমেয়েদের নিয়ে দ্বীপে ফিরে এসেছে। তারা জানে যে হিরোকির কাছে অ্যাক্সিস মুন্ডি যাওয়ার পথ পুনরায় খোলার জ্ঞান রয়েছে, যা তাদের আতঙ্কিত করে তোলে।
কারণ টাইটেনদের সাথে তাদের আগের অভিজ্ঞতাগুলো ছিল ভয়াবহ। Well, you got what you wanted. No, we have to warn them. They're gonna get themselves killed. Right, Dr. Vandick, you need to tell us everything you know, or everything you think you know. অ্যাক্সিস মুন্ডি মেশিনটি মেরামতের সময় কেট এবং মেয়েকে পাওয়ার সোর্স সক্রিয় করার জন্য ল্যাবের ভেতরে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়। এই সময় কেট হিরোকিকে প্রশ্ন করে কেন সে তার পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। হিরোকি তার জটিল অতীতের কথা ব্যাখ্যা করে। সে আসলে কেইকোর সাথে সেখানেই কাজ করত এবং একসাথে কাজ করার সময় তারা প্রেমে পড়ে ও বিয়ে করে। তবে পরবর্তীতে যখন সে মোনার্কের কাজে আমেরিকায় যায় তখন সে কেটের মায়ের প্রেমে পড়ে। মোনার্কের গোপনীয়তার কারণে সে কখনোই তাদের সত্য বলতে পারেনি। কেট যখন জিজ্ঞেস করে একজন মানুষ কিভাবে একসাথে দুজনকে ভালোবাসতে পারে, হিরোকি উত্তর দেয় যে আবেগ প্রায়শই মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। ল্যাবের ভেতরে মেয়ে এবং কেন্তারো সফলভাবে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনে, তবে তারা দ্রুতই বুঝতে পারে যে তারা সেখানে একা নয়। একটি বিশাল দানব ল্যাবের ভেতর ওত পেতেছিল এবং সে তাদের ঘ্রাণ পেয়ে গেছে। দানবটি যখন মেয়েকে আক্রমণ করার প্রস্তুতি নেয়, কেন্তারো একটি গাড়ি দিয়ে দানবটিকে ধাক্কা মারে। এতে মেয়ে বেঁচে যায় এবং তারা পালানোর সুযোগ পায়। মাটির ওপর হিরোকি মেরামত শেষ করলেও মেশিনটি চালু করতে দ্বিধাবোধ করে। সে ভয় পাচ্ছিল যে সে আবারও সবার জীবন ঝুঁকির মুখে ফেলে দেবে। ঠিক তখনই আকাশে মোনার্কের হেলিকপ্টার দেখা যায়। তারা তাদের বাধা দিতে চলে আসে। হিরোকি কেটকে পোর্টাল খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করে, কিন্তু কেট অবিচল থাকে। সে জানায় যে তার কারণেই লি এই পৃথিবীতে আটকা পড়ে আছে এবং সে তাকে ফেরে যেতে পারবে না। কেইকো অবশেষে মেশিনটি সক্রিয় করে। বাতাসের মধ্য দিয়ে একটি বিশাল এনার্জি পালস বা শক্তির স্পন্দন ছড়িয়ে পড়ে, যা অ্যাক্সিস মুন্ডি যাওয়ার পথ খুলে দেয়। দ্বীপের অন্যদিকে এই স্পন্দনের ফলে কং জেগে ওঠে এবং তার ক্রোধ আবারও জ্বলে ওঠে। অ্যাক্সিস মুন্ডির ভেতরে লি একটি ট্রান্সপোর্ট স্ফিয়ার বা গোলক পড প্রবেশ করতে দেখে। সে সেটির দিকে দৌড়ে যায়। ঠিক তখনই টাইটান এক্স তার 200 বছরের দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠে। পোর্টাল খোলার কারণেই তার ঘুম ভেঙেছে। যখন ছোট ছোট দানবগুলো লিকে ঘিরে আক্রমণ করতে শুরু করে, সে কোনো মতে লাফিয়ে গোলকের ভেতর ঢুকে পড়ে রক্ষা পায়। টাইটান এক্স পোর্টালের ভেতর দিয়ে পৃথিবীর পৃষ্ঠের দিকে আরোহণ শুরু করে। লি যখন ঝড়ের মধ্য দিয়ে ওপরের দিকে যাওয়ার জন্য গোলকের ইঞ্জিন সক্রিয় করে, সে গোলকের ভেতর একটি দানবের মুখোমুখি হয় এবং বেঁচে থাকার জন্য সেটিকে নৃশংসভাবে ছিঁড়ে ফেলে। টাইটান এক্স যখন দ্বীপের ওপর আবির্ভূত হয়, এপেক্স প্রতিনিধি ব্রেন্ডা দানবটির পথের সামনে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে মারা যায়। এই ঘটনায় দলটি শোকাহত হয়ে পড়ে। টাইটান এক্স এরপর দ্বীপ ছেড়ে সমুদ্রের দিকে চলে যায় এবং অদৃশ্য হয়ে যায়, যা পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়ায়। লি সফলভাবে গোলকটি নিয়ে দ্বীপের পৃষ্ঠে আছড়ে পড়ে। সে যখন গোলক থেকে বেরিয়ে আসে তখন এক ক্রুদ্ধ কংয়ের মুখোমুখি হয়। কং অবশিষ্ট সমস্ত যন্ত্রপাতি ধ্বংস করে দেয় এবং যাতায়াতের পথগুলো বন্ধ করে দেয়। এরপর সে টাইটান এক্সের পিছু নিয়ে সমুদ্রের দিকে রওনা হয়। বেঁচে থাকা মানুষেরা যখন দেখছিল 2 টাইটান সমুদ্রের গভীরে মিলিয়ে যাচ্ছে, তখন তারা বুঝতে পারে যে এই গ্রহের বিপদ এখন বৈশ্বিক পর্যায়ে পৌঁছে গেছে। এপিসোডের শুরুতে দেখা যায় কং টাইটান এক্সের পিছু নিয়েছিল, কিন্তু দানবটি সফলভাবে পানিতে পালিয়ে যেতে সক্ষম হয়। আর এই দৃশ্যটি এবার কংয়ের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়েছে। এদিকে বাকিরা লি শকে উদ্ধার করতে পেরে অত্যন্ত আনন্দিত, যদিও তিনি তখনও মারাত্মকভাবে আহত। লি কেইকোকে জিজ্ঞেস করেন যে তার কি এই দানবটির কথা মনে আছে। কেইকো ইতিবাচক উত্তর দিলে হিরোকি এবং অন্যরা এটি জেনে অবাক হয়ে যান যে তারা আগেও টাইটান এক্সের মুখোমুখি হয়েছিলেন। সবাই যখন জাহাজে ওঠে তখন দেখা যায় যে হেলিকপ্টার থেকে একটি ছোট পরজীবী দানব গোপনে জাহাজে ঢুকে পড়েছে
এবং সেটি এখন জাহাজের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। টাইটান এক্স যখন পানির নিচ দিয়ে এগোচ্ছে, দলটির জাহাজটিও ধীর গতিতে সেটিকে অনুসরণ করতে থাকে। জাহাজের ভেতরে ব্রেন্ডার মৃত্যুর পর সবাই টিমকে নতুন পরিচালক হিসেবে মেনে নিয়েছে। সবাই পরবর্তী নির্দেশের জন্য তার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে যখন মূল ঘাঁটির সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। টিম স্পষ্টতই মানসিক চাপে আছেন। টিম এবং লি যখন একে অপরের মুখোমুখি হন, তখন তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কারণ লি এর আগে তাদের বিভাগ দখল করে নিয়েছিলেন এবং অ্যাক্সেস মুন্ডি যাওয়ার সব পথ বন্ধ করে দিয়েছিলেন। লি যুক্তি দেন যে তার কাজগুলো বিশ্বকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ছিল, কারণ এই দানবকে না থামালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অবশেষে লি এবং টিম টাইটানকে ট্র্যাক এবং পর্যবেক্ষণ করার জন্য একসাথে কাজ করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে জাহাজের আরেক অংশে কেন্তারো এবং হিরোকি একসাথে আছেন। হিরোকি হতাশায় ভুগছেন, কারণ তার মনে হচ্ছে টাইটান এক্স তার কারণেই ভূপৃষ্ঠে উঠে এসেছে। কেন্তারো তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে বলেন যে তারা কেবল লিকে বাঁচানোর চেষ্টা করছিলেন। কেট তাদের কথা শুনতে পান এবং বিচলিত হয়ে পড়েন। তার মনে হয় যে দানবটি পালানোর পেছনে তিনিই দায়ী, কারণ তিনিই বাটনটি টিপেছিলেন। হিরোকি তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি তার ভুল ছিল না, এবং স্বীকার করেন যে তিনি নিজেও কেটের কাছে অনেক রহস্য গোপন রেখেছেন। তিনি কেটকে এই বোঝা নিজের ওপর না নিতে অনুরোধ করেন, কিন্তু কেট রেগে সেখান থেকে চলে যান। এরই মধ্যে জাহাজে কাজ করা এক তরুণ ক্রু সদস্য সেই ছোট পরজীবী দানবটির দ্বারা নৃশংসভাবে আক্রান্ত ও নিহত হন। গল্পটি এবার অতীতে ফিরে যায়, যেখানে বেল রান্ডাকে একটি গুহার ভেতরে নক্ষত্র পর্যবেক্ষণ করতে দেখা যায়। তিনি টাইটান এক্সের প্রকৃতি বোঝার চেষ্টা করছিলেন। বিল বাইরে এসে লি এবং কেইকোর সাথে দেখা করেন। তিনি জানান যে গুহায় তিনি একটি নক্ষত্রের মানচিত্র খুঁজে পেয়েছেন, যা আসলে টাইটান এক্সের একটি সময়সূচি বা শিডিউল হিসাবে কাজ করে। এটি দেখায় যে দানবটি বছরের বিভিন্ন সময় সারা বিশ্বে ঘুরে বেড়ায়। বিল লন্ডনে ফিরে গিয়ে এই মানচিত্রটি পুরোপুরি বিশ্লেষণ করতে চান, যাতে সুনির্দিষ্ট তারিখগুলো খুঁজে পাওয়া যায়। কেইকো জানান যে তিনি এই দ্বীপে নিজের গবেষণা চালিয়েছেন এবং এতদূর আসার পর তিনি তার থিওরি ছেড়ে যেতে পারবেন না। বিল তাকে সেখানে থাকার অনুমতি দেন এবং লিও আলাদা হয়ে তাদের নিজস্ব থিওরিগুলো সম্পন্ন করার বিষয়টিকে সমর্থন করেন। বিশেষ করে যেহেতু স্থানীয়রা তাদের তাড়িয়ে দিতে চায়, তাই সেখানে অবশ্যই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। বিল কেইকোকে বিদায় জানিয়ে চলে যান। From Director Barris, my orders are to pursue and maintain contact with the unidentified Titan at all costs. বর্তমানে লি টিমের সাথে দেখা করেন। টিম খুব চিন্তিত, কারণ তাকে টাইটান এবং জাহাজ উভয়ই সামলানোর আদেশ দেওয়া হয়েছে। টিম উল্লেখ করেন যে তিনি আগে বেসমেন্টে কাজ করলেও লিয়ের কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছেন। লি তাকে সাহস দিয়ে বলেন যে টিম যোগ্য বলেই এখানে আছেন। টিম তখন জানান যে তার কাছে লিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়ে দেওয়ার আরেকটি আদেশ আছে। লি যাওয়ার জন্য প্রস্তুত থাকলেও টিম তাকে পাঠাতে অস্বীকার করেন। তিনি জানেন যে এই মুহূর্তে তাদের লিয়ের সাহায্য প্রয়োজন। এদিকে মে এবং কেট কথা বলছেন। মে মনে করেন কেটের উচিত তার মায়ের সাথে কথা বলা, যাকে 2 বছর ধরে মৃত বলে ভাবা হয়েছিল। কেট মনে করেন তার আগে বর্তমান পরিস্থিতি বোঝা দরকার, বিশেষ করে যেহেতু তিনি টাইটান এক্সকে মুক্ত করেছেন। মে তাকে মনে করিয়ে দেন যে লিকে বাঁচাতে গিয়ে এটি একটি দুর্ঘটনা ছিল। পরবর্তীতে লি এবং কেইকো বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং লক্ষ্য করেন যে তারা ছাড়া মোনার্ক সংস্থাটি খুব খারাপ অবস্থায় আছে এবং দানবদের সামলাতে পারছে না। তারা বুঝতে পারেন টাইটান এক্স অনেক বড় বড় জাহাজ চলাচলের একটি রুটের দিকে যাচ্ছে এবং সেগুলোকে ধ্বংস করে দিতে পারে। লি জাহাজের গতি বাড়ানোর পরামর্শ দেন, যাতে সেটিকে ধরা যায়, কিন্তু টিম সতর্ক করেন যে বেশি চাপ দিলে জাহাজটি বন্ধ হয়ে যেতে পারে। লি টিমকে মনে করিয়ে দেন যে তাদের লক্ষ্য সবসময় ছিল প্রাণীদের প্রকৃতি বোঝা এবং মানুষের জীবনের ঝুঁকি কমানো। এরপর টিম জাহাজের গতি বাড়ানোর নির্দেশ দেন এবং তারা টাইটান এক্সের পিছু নেন। For sea traffic. All those ships are just stuck there waiting to pass through. You want to talk about sitting ducks? That's hundreds of civilian sailors right there. অতীতে বিল যখন দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন, বারটেন্ডার লুসিয়া এবং তার বয়ফ্রেন্ড লুকা খুব রাগান্বিত ছিলেন, কারণ লি তখনও দ্বীপে রয়ে গেছেন। লুসিয়া বিরক্ত ছিলেন কারণ তারা কারোর কথা শুনছিল না, আর লুকা তাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।
এদিকে লি এবং কেইকো গুহার ভেতরে গবেষণা করছেন। কেইকো হিরোকির আসল বাবার কথা বলেন, যিনি একজন দয়ালু ডাক্তার ছিলেন এবং ক্যান্সারে মারা যাওয়ার আগে নাগাসাকি শহরের মানুষের সেবা করতেন। তিনি বলেন যে হিরোকির বাবা তাকে কতটা ভালোবাসতেন এবং কেইকোর দানব খোঁজার থিওরিগুলোতে কতটা সমর্থন দিতেন। কথোপকথনের সময় কেইকো গুহার মেঝের নিচে একটি কম্পন অনুভব করেন এবং বুঝতে পারেন নিচে কেউ বা কিছু একটা আছে, কিন্তু লি কিছুই টের পান না। বর্তমানে লি এবং টিম আলোচনা করেন কিভাবে টাইটান এক্সকে থামানো যায়। টিম লক্ষ্য করেন যে তাদের কাছে কেবল গবেষণার মেশিন আছে, কোনো অস্ত্র নেই। লি একটি ড্রোনের কথা মনে করেন এবং পরামর্শ দেন যে তারা এটি ব্যবহার করে সোনার তরঙ্গ পাঠাতে পারেন। কেইকো উল্লেখ করেন যে তারা আগেও এই দানবের মুখোমুখি হয়েছিলেন এবং নির্দিষ্ট তরঙ্গের সংস্পর্শে এলে এটি দিক পরিবর্তন করে। হিরোকি যোগ করেন যে তিনি তরঙ্গগুলো বিশ্লেষণ করে একটি বিপদ সংকেত পাঠাতে পারেন যা টাইটানের পথ পরিবর্তন করতে বাধ্য করবে। এটি শুনে কেইকো মুগ্ধ হন। সবাই কাজে লেগে পড়ে, কারণ টাইটান এক্স পানির নিচে ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে। Always trying your charm offensive. Hey. অতীতে লি এবং কেইকো যখন গুহা থেকে বের হচ্ছিলেন, তখন লুকা ও লুসিয়া আবির্ভূত হন এবং তাদের আগের আচরণের জন্য ক্ষমা চান। লুকা তাদের গ্রামের উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। লুকা ব্যাখ্যা করেন যে জায়গাটি তাদের কাছে পবিত্র এবং তারা ভয় পান যে বাইরের লোকেরা তাদের দেবতাদের আশা বন্ধ করে দেবে। লি এবং কেইকো বুঝতে পারেন যে এটি কেবল কুসংস্কার এবং তারা সানন্দে উৎসবে যেতে রাজি হন। বর্তমানে হিরোকি এবং কেইকো একটি ডিভাইসের মাধ্যমে টাইটানের তরঙ্গ সংকেতগুলো বিশ্লেষণ ও পরিবর্তন করতে সফল হন। মা আর ছেলে অনেক বছর পর একসাথে কাজ করতে পেরে খুব খুশি। তারা টাইটানের দিকে ড্রোনগুলো পাঠিয়ে দেন। এরই মধ্যে কেট বিচলিত বোধ করেন এবং সেই পরজীবী দানবটির উপস্থিতি অনুভব করেন। তিনি বাইরে এসে দেখেন প্রাণীটি তার দিকে এগিয়ে আসছে এবং তিনি লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেন। অন্যদিকে ড্রোনটি টাইটান এক্সকে অনুসরণ করে সংকেত পাঠাতে থাকলেও টাইটানটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না। তাই লি নির্দেশ দেন সংকেতটি আরও গভীরে পাঠানোর জন্য। It's not taking the bait. You sure the signal's firing? As far as I can tell. All right. পানির চাপে ড্রোনটি ধ্বংস হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি থাকা সত্ত্বেও লি ড্রোনটিকে টাইটান এক্সের দিকে পাঠিয়ে দেন, কিন্তু টাইটান এক্স মুহূর্তের মধ্যেই পানির নিচে ড্রোনটিকে ধ্বংস করে ফেলে। এতে জাহাজের সবাই ক্ষুব্ধ এবং হতাশ হয়ে পড়ে, কারণ তাদের কাছে আর কোনো অতিরিক্ত ড্রোন ছিল না এবং দানবটির গতিপথ পরিবর্তনের আর কোনো উপায়ও অবশিষ্ট ছিল না। এরই মধ্যে কেট জাহাজে থাকা সেই পরজীবী দানবটিকে আক্রমণ করার চেষ্টা করেন, কিন্তু তার ফায়ার ইনস্ট্রাকশন বা গুলি করার অনুমতি লক করা ছিল। এই সুযোগে কেন্তারো একটি ফ্লায়ার গান ব্যবহার করে প্রাণীটিকে আহত করেন। ব্যথা এবং বিপদের প্রতিক্রিয়ায় পরজীবী দানবটি একটি বিশাল শক্তিশালী পালস বা কম্পন নির্গত করে, যা জাহাজের সবাই শারীরিকভাবে অনুভব করেন। এই কম্পন টাইটান এক্স পর্যন্ত পৌঁছে যায়, যার ফলে টাইটানটি তার জায়গায় থেমে যায়। টাইটান এক্স সাথে সাথেই অন্যান্য জাহাজের দিক থেকে তার গতিপথ পরিবর্তন করে এবং অত্যন্ত দ্রুত গতিতে মোনার্কের জাহাজের দিকে আসতে শুরু করে, যা জাহাজের সবাইকে চরম বিপদের মুখে ফেলে দেয়। অতীতের স্মৃতিতে দেখা যায় লি এবং কেইকো গ্রামবাসীদের সাথে ছিলেন, যেখানে লুসিয়া ব্যাখ্যা করছিলেন যে দ্বীপবাসীরা তাদের দেবতার স্মরণে এই উৎসব পালন করে। লুকা তাদের বিশেষ স্থানীয় পানীয় খেতে দেন এবং উৎসব চলতে থাকলে সবাই একসাথে নাচতে শুরু করে। মদ্যপ অবস্থায় কেইকো এবং লি দুজনেই নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং ভিড়ের সাথে নাচে যোগ দেন। এই অবস্থায় তারা একে অপরের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। ঠিক সেই সময় গ্রামবাসীরা একটি বিশাল মাছ নিয়ে আসে এবং জমায়েতের কেন্দ্রে থাকা একটি গাছের উপর রেখে সেটি কাটে। লুসিয়া তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন। বর্তমানে ফিরে এসে দেখা যায় মোনার্কের জাহাজটি ধেয়ে আসা টাইটানের হাত থেকে বাঁচতে দ্রুত সরে যাচ্ছে। কেন্তারো এবং কেট দলটিকে সে পরজীবী দানব এবং টাইটানের মধ্যে থাকা সম্পর্কের কথা জানান। ক্যামেরায় দেখার পর কেইকো বুঝতে পারেন যে টাইটান এক্স মূলত ওই ছোট প্রাণীটির জন্যই এদিকে আসছে।
এর মানে হল ধ্বংস এড়াতে হলে তাদের এখনই ওই প্রাণীটিকে জাহাজ থেকে সরাতে হবে। লি সিদ্ধান্ত নেন যে তিনি একটি ছোট নৌকায় করে প্রাণীটিকে নিয়ে মূল জাহাজ থেকে দূরে চলে যাবেন। লি যখন চলে যাচ্ছিলেন, কেট তার দিকে তাকিয়ে টাইটান এক্সের সাথে একটি অদ্ভুত এবং ব্যাখ্যাহিত টান অনুভব করেন। এই রহস্যটি ভবিষ্যতে বড় কোনো উন্মোচনের ইঙ্গিত দেয়। সবাই ডেকের উপর জড়ো হয়ে লিকে তার নৌকা নিয়ে মূল জাহাজ থেকে দূরে সরে যেতে দেখছিলেন। আবার অতীতে ফিরে গিয়ে দেখা যায় লিউসিয়া লি এবং কেইকোকে সতর্ক করে বলেন যে তিনি তাদের চলে যেতে বলেছিলেন এবং এখন তাদের গ্রামের গোপন রহস্য চিরকালের জন্য গোপনই থাকবে। গ্রামবাসীরা তাদের বাড়িতে ফিরে যান, কিন্তু কেইকো আবারও মাটির নিচে সেই পরিচিত কম্পন অনুভব করেন। হঠাৎ করেই ঠিক টাইটান এক্সের শরীরে থাকা পরজীবীগুলোর মতো হাজার হাজার ছোট দানব গুহা থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে এবং গ্রামের দিকে ধেয়ে যেতে শুরু করে। এই বিশাল সংখ্যা দেখে লি এবং কেইকো প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করেন। বর্তমানে লি যখন অন্য একটি দিকে সরে যান, টাইটান এক্স তার নৌকার পিছু নেয়, যা কেইকোর থিওরিকে সত্য প্রমাণিত করে। লি কোনোমতে সেই ছোট দানবটিকে পানিতে ফেলে দিতে সক্ষম হন এবং নৌকাটি ঘুরিয়ে নিতে শুরু করেন। একটি বিশাল ঢেউ তাকে প্রায় গ্রাস করে ফেলছিল, কিন্তু তিনি দ্রুত গতি বাড়িয়ে সেই জলোচ্ছ্বাস থেকে রক্ষা পান। জাহাজের ক্রু সদস্যরা তার বেঁচে ফেরায় আনন্দ উদযাপন করেন। অন্যদিকে সেই ছোট দানবটির সাথে টাইটান এক্সের কাছে পৌঁছায় এবং তার পিঠে গিয়ে বসে। সেখানে টাইটানের চামড়ায় আগে থেকেই থাকা এমন হাজার হাজার পরজীবীর সাথে সে যোগ দেয়। সর্বশেষ ফ্ল্যাশব্যাকে দেখা যায় কেইকো এবং লি সমুদ্র তীরে পৌঁছানো মাত্রই টাইটান এক্স তাদের সামনে ভেসে ওঠে। সব ছোট দানবগুলো টাইটানের দিকেই যাচ্ছিল। টাইটান এক্স দৃশ্যত প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গ্রামের ঘরবাড়ি ধ্বংস করতে শুরু করে। অতীতের এই ভয়াবহ ধ্বংসলীলার প্রদর্শনী দিয়েই দ্বিতীয় এপিসোডটি শেষ হয়। এপিসোড 3-এর শুরুতে দেখা যায় টাইটান এক্স গ্রামের আশেপাশে প্রচণ্ড গর্জন করছে এবং তখনও সে কেইকো ও লিকে তাড়া করছে। তারা যখন প্রাণীটিকে পর্যবেক্ষণ করছিল, তখন টাইটানটি চরম উন্মত্ত অবস্থায় ছিল। টাইটান এক্স যখন সমুদ্র তীরের কাছাকাছি আসে, তারা লক্ষ্য করে যে সেটির শিংয়ের ওপর লাল রঙের আভা জমা হচ্ছে, যা মূলত সংকেত পাঠানোর একটি লক্ষণ। সেটির শরীরে থাকা ছোট জীবগুলো এই লাল তরঙ্গের প্রতিক্রিয়ায় নড়াচড়া করছিল। সেখানে আসার কিছুক্ষণ পরেই টাইটান এক্স শান্ত হয় এবং সেটির গায়ের রং নীল হয়ে যায়। কেইকো ও লি এটি দেখছিলেন এবং কেইকো তার ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলতে সক্ষম হন। ঠিক যখন সব গ্রামবাসীরা সেখানে এসে পৌঁছায়, টাইটান এক্স এলাকাটি ছেড়ে চলে যায়। লি এবং কেইকো পালানোর চেষ্টা করলেও গ্রামবাসীরা তাদের ধরে ফেলে এবং ক্যামেরাটি দাবি করে। তারা ভয় পাচ্ছিল যে যদি বিশ্ব টাইটানদের সম্পর্কে জেনে যায়, তবে অনেক মানুষ এই দ্বীপে চলে আসবে, যার ফলে টাইটান এক্স সেখানে আসা বন্ধ করে দিতে পারে। লুসিয়াও তাদের ক্যামেরাটি দিয়ে দিতে বলেন, যাতে তিনি তাদের শান্তিতে ছেড়ে দিতে পারেন, কিন্তু তারা দুজনেই তা প্রত্যাখ্যান করেন। সেই মুহূর্তে এক ব্যক্তি একটি ছুরি বের করে কেইকোকে জখম করেন। লি সেই লোকটিকে প্রচণ্ড মারধর করেন এবং তার ছুরিটি কেড়ে নেন। এরপর তিনি কেইকোকে নিয়ে পিছু হটেন এবং তারা দুজনে গ্রামবাসীদের ফেলে রেখে পালিয়ে যান। বর্তমানে টোকিও উপকূলে কেট এবং মেয়েকে একসাথে দেখা যায়। কেট বাড়ির দিকে ফিরছিলেন, তবে আরেকটি টাইটানকে মুক্ত করার কারণে তিনি প্রচণ্ড অপরাধবোধে ভুগছিলেন। মেয়ে তাকে বলেন যে এটি কেবল তার পরিবারের ভাগ্য এবং তাকে মনে করিয়ে দেন যে তিনি প্রথমে গডজিলার চোখের দিকে তাকিয়েছিলেন এবং পরে অ্যাক্সেস মুন্ডি থেকে ঘুরে এসেছেন। কেট বলেন যে টাইটান এক্সকে মুক্ত করার জন্য বিশ্ব এখন তাকে মেরে ফেলতে চাইবে। মেয়ের কথায় বিরক্ত হয়ে কেট সেখান থেকে চলে যান। এদিকে লি এবং কেইকো টিম ও হিরোকির সাথে মিলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবছিলেন, কারণ টাইটান এক্স অদৃশ্য হয়ে গেছে এবং সেটির সাথে যোগাযোগ করার কোনো যন্ত্র তাদের কাছে নেই। হিরোকি প্রকাশ করেন যে তার কাছে গডজিলাকে ডাকার জন্য ব্যবহৃত যন্ত্রের মতো একটি দ্বিতীয় যন্ত্র রয়েছে, যা গডজিলার কণ্ঠস্বর নকল করতে পারে। তিনি বিশ্বাস করেন যে তারা টাইটান এক্সকে ডাকার জন্য সেটির কণ্ঠস্বরও নকল করতে পারবেন।
তিনি ব্যাখ্যা করেন যে যদিও গডজিলা তার প্রধান যন্ত্রটি ধ্বংস করে দিয়েছে, তার তৈরি করা দ্বিতীয় যন্ত্রটি এখনও তার অফিসে রয়েছে, তবে সেটিকে কার্যকর করতে আরও কিছুটা কাজ করতে হবে। Well, what if instead of waiting for it to appear, we could lead it? টিম খুশি হন, কারণ তারা ওই যন্ত্রটি ব্যবহার করে টাইটানিকটি খুঁজে পেতে পারবেন। ঠিক তখনই একজন ব্যক্তি টিমকে বাইরে ডাকেন, যেখানে তার জেসন নামে এক ব্যক্তির সাথে দেখা হয়। জেসন সব কম্পিউটারের নিয়ন্ত্রণ নিচ্ছিল এবং টিমকে জানায় যে সে এপেক্স সাইবারনেটিক্সের হয়ে কাজ করছে। সে ব্যাখ্যা করে যে টিমের দল টাইটান এক্সকে হারিয়ে ফেলেছে এবং প্রাণীটি এখন বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে পারে, তাই তারা মোনার্কের প্রোগ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। টিম প্রচণ্ড ক্ষুব্ধ হন, কারণ তিনি মনে করেন এটি ঠিক নয়। Between that and saving those ships. এরপর টিম তার বস হ্যারিসের মুখোমুখি হন, যিনি নিজেও রাগান্বিত ছিলেন। টিম যুক্তি দেন যে এপেক্স সাইবারনেটিক্স একটি বেসরকারি কোম্পানি, যারা মোনার্কের দায়িত্ব সামলাতে পারবে না, বিশেষ করে যখন টিম এইমাত্র টাইটান এক্সের হাত থেকে অনেকগুলো জাহাজ বাঁচিয়েছেন। হ্যারিস পাল্টা জবাব দেন যে টিম নয়, বরং লি তাদের বাঁচিয়েছেন। টিম জোর দিয়ে বলেন যে তারা এখন টাইটানদের সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি জানেন এবং তাদের অনেক আগেই লির কথা শোনা উচিত ছিল। হ্যারিস জানান যে এপেক্স এখন সবকিছু সামলানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই টিমকে অবশ্যই তাদের সাহায্য করতে হবে এবং গ্রুপের বাকিদের নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে তারা কোনো সমস্যা না করে। টিম তাদের বিরুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং সবাইকে এপেক্স সাইবারনেটিক্স সম্পর্কে সতর্ক করে সেখান থেকে সরিয়ে নিতে শুরু করেন। তিনি ব্যাখ্যা করেন যে তারা একটি সফটওয়্যার কোম্পানি হলেও তারা অত্যন্ত লোভী এবং যেখানেই টাকা উপার্জনের সুযোগ থাকে সেখানেই তারা হাজির হয়। এই কারণে টিম তাদের উদ্দেশ্যকে বিশ্বাস করেন না। তিনি সবাইকে যত দ্রুত সম্ভব হিরোকির ভয়েস মেশিনটি উদ্ধার করার জন্য তাগিদ দেন। Set it for them. Well, I can tell you that it's not for humanitarian reasons. হিরোকি রাজি হলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। পরদিন তারা টোকিওর শিবুইয়া এলাকার মধ্য দিয়ে অগ্রসর হলেন, যেখানে নজরদারি ক্যামেরা তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছিল। মোনার্কের জাহাজ থেকে পালিয়ে যাওয়ার কারণে তাদের পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হয়েছে। শীঘ্রই সবাই হিরোকির তৈরি টাইটান ভয়েস ডিভাইসটি দেখতে পেলেন। এটি একটি পরিচিত প্রযুক্তি হলেও আগে এটি আকারে অনেক বড় ছিল। হিরোকি ব্যাখ্যা করলেন যে তিনি আদি ডাক্তারের নকশার ওপর ভিত্তি করে এটি পুনরায় তৈরি করেছেন, যা আগের চেয়ে অনেক ছোট এবং শক্তিশালী। তিনি উল্লেখ করলেন যে তার বাবা গডজিলাকে ডাকার জন্য এটি ব্যবহার করেছিলেন, যার ফলে কিছু নির্দিষ্ট ঘটনা ঘটেছিল। হিরোকি স্বীকার করলেন যে তিনি মূলত গডজিলাকে ডেকে অ্যাক্সিস মুন্ডি যাওয়ার পথ খুলতে চেয়েছিলেন, কিন্তু সেই সময়ে তা করতে পারেননি। এখন যন্ত্রটি সম্পূর্ণ করতে তার অফিস থেকে কিছু উপাদানের প্রয়োজন। তিনি অন্যদের কাছে অনুরোধ করলেন যেন তারা তাকে সেই মালামাল সংগ্রহ করতে সাহায্য করে, যাতে তিনি যন্ত্রটির ভয়েস পুনরায় ক্যালিব্রেট বা নিয়ন্ত্রণ করতে পারেন, এবং তারা এতে রাজি হলেন। Move things along here. Kento and I need to collect some components, but I could use the original wiring diagrams from my office. গল্পটি এরপর অতীতের স্মৃতিতে ফিরে যায়, যেখানে লি এবং কেইকো গ্রামবাসীদের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিলেন এবং আত্মগোপন করার চেষ্টা করছিলেন। লি ক্যামেরা থেকে ফিল্মের রিলটি বের করে নিজের কাছে নিরাপদ রাখেন এবং ক্যামেরার বডিটি ফেলে দেন। তারা যখন কাছাকাছি লুকিয়েছিলেন, গ্রামবাসীরা সেই ফেলে দেওয়া ক্যামেরাটি খুঁজে পায়, কিন্তু রিলটি যে নেই তা তারা জানত না, তাই তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে লুসিয়া তাদের লুকিয়ে থাকার জায়গায় লি ও কেইকোকে দেখে ফেলেন। তাদের দেখা সত্ত্বেও লুসিয়া অন্যদের কিছু না বলার সিদ্ধান্ত নেন এবং স্রেফ সেখান থেকে চলে যান। বর্তমানে ফিরে এসে দেখা যায় টিম মেয়ের সাথে দেখা করেন, যা মেয়েকে চমকে দেয়। তারা একটি বিশেষ উদ্দেশ্যে মিলিত হয়েছিলেন। মেয়ে জানতেন টিম টাইটানিক্সের পিছু নিয়েছিলেন, কিন্তু টিম জানালেন যে তার চেয়েও গুরুত্বপূর্ণ কিছু একটা আছে এবং তার মেয়ের সাহায্য প্রয়োজন, কারণ তিনি অনুভব করছেন যে তিনি ব্যর্থ হচ্ছেন। মেয়ে নিজেও অনুভব করছিলেন যে তিনিও ব্যর্থ হয়েছেন। টিম মেয়েকে অনুরোধ করলেন যেন তিনি এপেক্স সাইবারনেটিক্সে ফিরে গিয়ে কাজ শুরু করেন। যেহেতু এপেক্স এখন মোনার্ককে নিয়ন্ত্রণ করছে এবং বিশাল সমস্যার সৃষ্টি করছে, মেয়ে ব্রেন্ডার সাথে কথা বলে পুনরায় কোম্পানিতে যোগ দিয়ে ভেতর থেকে তাদের থামাতে সাহায্য করতে পারেন। মেয়ে এই কাজে রাজি হলেন, যা টিমকে খুশি করল। So what are you going to do now? Eat noodles, get drunk. Is there a phase 2? পরদিন কেট তার বাড়িতে পৌঁছালেন এবং আবিষ্কার করলেন যে তার মা ক্যারোলিন দ্বিতীয় বিয়ে করেছেন। যখন ক্যারোলিন দেখলেন কেট জীবিত আছে, তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন,
কারণ কেট 2 বছর ধরে নিখোঁজ ছিলেন। কেট ব্যাখ্যা করলেন যে পৃথিবীতে 2 বছর কেটে গেলেও তিনি অ্যাক্সিস মুন্ডিতে মাত্র কয়েকদিনের জন্য আটকা পড়েছিলেন। ক্যারোলিন দানবদের সম্পর্কে জানতে চাইলে কেট জানালেন যে সেখানে অনেক দানব আছে, কিন্তু তিনি ঘোষণা করলেন যে তিনি আর কখনোই মোনার্কের কাছে ফিরে যাবেন না। ক্যারোলিন খুশি হলেন, কারণ তিনি ভেবেছিলেন কেট এখন থেকে তাদের সাথেই থাকবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। কিন্তু কেট তখনও গভীরভাবে বিষণ্ণ ছিলেন। ইতিমধ্যে কেইকো এবং লি অফিসের জিনিসপত্রগুলো দেখছিলেন। কেইকো পারিবারিক ছবিগুলো দেখেন এবং লক্ষ্য করেন যে হিরোকির 2টি সন্তান, কেট এবং কেন্তারো, কিন্তু তাদের মা আলাদা। তিনি জিজ্ঞেস করলেন হিরোকির স্ত্রী কি মারা গেছেন নাকি তাদের ডিভোর্স হয়েছে। লি তাকে বললেন যে তাকে হিরোকির কাছেই এতে জিজ্ঞেস করতে হবে। ততক্ষণে কেইকো বুঝতে পারলেন যে হিরোকিও সম্ভবত তার নিজের মতোই একই সাথে 2টি সম্পর্ক চালিয়েছেন, যা তিনি একসময় বিল এবং লির সাথে করেছিলেন। This is not my story to tell. Lee, I just want to know, গল্পটি আবারও অতীতে ফিরে যায়, যেখানে লি আর কেইকো একটি কাছের ওয়াচ টাওয়ারের ঘরে লুকিয়ে আছেন। যেহেতু লি আহত ছিলেন, কেইকো তার ক্ষতের চিকিৎসা করতে শুরু করেন। তাকে সাহায্য করার সময় কেইকো তাদের পুরনো রোম্যান্টিক সম্পর্কের রেশ ধরে জিজ্ঞেস করলেন, ডান্স ফ্লোরে আমাদের মধ্যে কি হয়েছিল। তিনি মনে করিয়ে দেন যে তারা আগে প্রেম করতেন, কিন্তু বর্তমানে তিনি বিলের সাথে আছেন। লি উত্তর দেন যে এটি কেবল তাদের পুরনো সম্পর্কের টান, যা আবার ফিরে এসেছিল, সম্ভবত মদ্যপানের প্রভাবে। তিনি পরামর্শ দেন যে এখন থেকে তাদের আর কখনোই ওয়াইন পান করা উচিত হবে না। বর্তমানে মে ব্রেন্ডার সাথে দেখা করেন। মে পুনরায় কোম্পানিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং জানান যে তিনি টাইটানদের থামাতে এপেক্সের সাথে কাজ করতে চান। ব্রেন্ডা তাকে সতর্ক করে বলেন, গতবার তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলে, এবার যেন তেমনটা না হয়। মেয়ে রাজি হন এবং তারা দুজন কাজ শুরু করার জন্য কোম্পানির ভেতরে চলে যান। It's about what happens next. এদিকে হিরোকি এবং কেন্তারো ফেরার পথে ছিলেন। কেট একটি শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য বাড়ি ফিরে গেছেন দেখে তারা খুশি ছিলেন। পথে তাদের সাথে কেইকো এবং লির দেখা হয়, যারা তাদের জানান যে নজরদারি ক্যামেরার মাধ্যমে তাদের উপর নজর রাখা হচ্ছে। লি কেন্তারোকে নিয়ে সেখান থেকে চলে যান এবং কেইকোকে হিরোকির সাথে একা রেখে যান। কেইকো হিরোকিকে তার 2 স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করেন। হিরোকি স্বীকার করেন, মা, আমার পথ আলাদা ছিল এবং আমি 2জন ভিন্ন নারীকে ভালোবেসেছিলাম। আমি এই মুহূর্তে এসব ব্যাখ্যা করতে চাই না। কেইকো উত্তর দেন যে হিরোকি যখনই প্রস্তুত হবেন তিনি তাকে বুঝতে রাজি আছেন। হিরোকি জোর দিয়ে বলেন যে তারা এটি নিয়ে পরে কথা বলবেন। কেইকো এরপর তার অতীতের কথা মনে করতে শুরু করেন। তার মনে পড়ে অনেকক্ষণ পর তার ঘুম ভেঙেছিল। লি আগে থেকেই জেগেছিলেন এবং তাকে বলেন যে তাদের এখনই চলে যেতে হবে। কিন্তু গ্রামের সেই ধস্তাধস্তিতে পাওয়া লির ক্ষতটি থেকে আবারও রক্ত ঝরতে শুরু করেছিল। কেইকো গ্রামবাসীর সেই ছুরিটি দিয়ে তার চিকিৎসা করতে শুরু করেন, যা এই সিরিজে আগে বেশ কয়েকবার দেখা গেছে। কেইকো যখন তার ক্ষতের কাজ করছিলেন, লি হতাশ হয়ে তার উপর চিৎকার করে ওঠেন এবং বলেন যে তিনি সবসময় কেইকোকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু কেইকো বারবার নতুন নতুন বিপদে পা বাড়ান। কেইকো তাকে বলেন, তুমি চাইলে চলে যেতে পারো। লি শপথ করেন, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। সেই আবেগঘন মুহূর্তে কেইকো লিকে জড়িয়ে ধরে চুম্বন করেন। এরপর তারা বিছানায় যান এবং শারীরিকভাবে ঘনিষ্ঠ হন। গল্পটি বর্তমানে ফিরে আসে, যেখানে কেট একটি বাড়ির ভেতরে ছিলেন। অতীতে তার অনেকগুলো প্রেমের সম্পর্ক ছিল। একই সময়ে মে অফিস থেকে এপেক্সের সিস্টেম হ্যাক করতে সক্ষম হন। তাদের ফাইলগুলো পরীক্ষা করার সময় তিনি অনলাইনে নিজের সম্পর্কে তথ্য খোঁজেন এবং একটি ভয়ানক সত্য আবিষ্কার করেন। এপেক্স বছরের পর বছর ধরে কেইকো এবং তার পুরো পরিবারের ওপর প্রতিটি মুহূর্তে নজরদারি করেছে। তারা সব জানত। তিনি আরও বুঝতে পারেন যে এপেক্সের এজেন্টরা হিরোকির অফিসে হানা দিয়ে টাইটান ভয়েস ডিভাইসটি চুরি করেছে। মে দ্রুত গ্রুপটিকে একটি বার্তা পাঠান। যখন হিরোকি এবং অন্যরা ল্যাবে পৌঁছান, তারা দেখেন যে ডিভাইসটি সেখানে নেই। হিরোকি একেবারেই ভেঙে পড়েন। টোকিওর অন্য এক জায়গায় টাইটান অ্যালার্ম বাজতে শুরু করে। কেট তখন প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন। খবরের প্রতিবেদনে জানানো হয় যে একটি টাইটান উপকূল ধরে এগোচ্ছে। অপরাধবোধে জর্জরিত কেট তার সঙ্গীকে বলেন যে তিনি সবকিছু ভুলে যেতে চান এবং এসবই তার ভুল। তার সঙ্গী বুঝতে পারছিলেন না কেট কী নিয়ে কথা বলছেন এবং অবশেষে তাকে ফেলে চলে যান। কেট খবরের দিকে তাকিয়ে থাকেন এবং আসন্ন বিপদের আশঙ্কায় বিধ্বস্ত বোধ করেন।
অতীতের স্মৃতিতে দেখা যায় ভোরের আলো ফোটার সাথে সাথে কেইকো এবং লি বাইরে বেরিয়ে আসেন। কেইকো লিকে বলেন যে গতরাতে তারা যা করেছেন তা করা একদমই উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে বিল তার নৌকা নিয়ে সেখানে পৌঁছান। বিল তীরে এসে কেইকোর সাথে দেখা করেন। অন্যদিকে লির সাথে শারীরিক সম্পর্কের কারণে কেইকো ভেতরে ভেতরে প্রচণ্ড বিষণ্ণ বোধ করছিলেন, কিন্তু বিলকে তিনি কিছুই বলতে পারলেন না। লি নিজেও একইভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বর্তমানে কেট সেই ব্রিজের কাছে পৌঁছান যেখানে 2014 সালে গডজিলা আক্রমণ করেছিল। তিনি সেখানে নিহত মানুষদের ছবির দিকে তাকান এবং জলাধারের পাড় ধরে সামনের দিকে এগিয়ে যান। কেটের মনে পড়তে শুরু করে যে তিনি টাইটানটিকে মুক্ত করেছিলেন বলেই মেয়েকে মরতে হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ব্রিজটির দিকে তাকিয়ে তিনি মনে করার চেষ্টা করেন কিভাবে গডজিলা তার সামনে আবির্ভূত হয়েছিল এবং কিভাবে সে কংকেও উস্কে দিয়েছিল। এই সব স্মৃতি মনে আসায় কেট প্রচণ্ড হতাশ হয়ে পড়েন। গল্পটি আবারও অতীতে ফিরে যায়, যেখানে লি ওয়াশিংটনে তার বাড়িতে ফিরে এসেছেন। তিনি গভীর শোকের মধ্যে ছিলেন এবং তখনই তিনি কেইকোর একটি চিঠি খুঁজে পান। তিনি সেটি পড়তে শুরু করেন। চিঠিতে কেইকো লিখেছিলেন যে সেই রাতে তিনি উপলব্ধি করেছেন যে তিনি এখনও লিকে ভালোবাসেন, কিন্তু তার মন আসলে বিলের কাছেই রয়ে গেছে। তিনি আরও লেখেন যে তাদের মধ্যে যা ঘটেছে তা আর কখনোই ঘটবে না, কারণ তারা বিলের সাথে বিশ্বাসঘাতকতা করতে চায় না। তিনি আশা প্রকাশ করেন যে হয়তো পরবর্তী কোনো জন্মে তারা একসাথে হবেন। এটি পড়ার পর লি একেবারে ভেঙে পড়েন এবং এক ব্যর্থ প্রেমিকের মতো প্রচুর মদ্যপান শুরু করেন। বর্তমানে কেইকো দেখেন যে হিরোকিও খুব বিষণ্ণ অবস্থায় আছেন। কেইকো তাকে বলেন যে তারা চাইলে নতুন একটি ডিভাইস তৈরি করতে পারেন, কিন্তু হিরোকি উত্তরে জানান যে মূল ডিভাইসটি তৈরি করতে তার 6 বছর সময় লেগেছিল, আর নতুন একটি তৈরি হতে হতে টাইটানটি হাজার হাজার মানুষকে মেরে ফেলবে। তিনি আফসোস করেন যে এখন পুরো বিশ্ব এই দানবদের কথা জেনে গেছে। তিনি কেইকোর ওপর ক্ষোভ ঝেড়ে বলেন যে কেইকো তার পুরো জীবন মোনার্ককে দিয়ে দিয়েছেন, কিন্তু নিজের ছেলের কোনো যত্ন নেননি। কেইকো অবাক হয়ে এর কারণ জানতে চান এবং মনে করিয়ে দেন যে বিল তো সবসময় হিরোকির সাথেই ছিলেন। হিরোকি তখন আসল সত্যটি ফাঁস করেন। বিলও কেইকোর মতোই দানব শিকারের নেশায় হিরোকিকে ছেড়ে চলে গিয়েছিলেন। হিরোকির যখন মাত্র 11 বছর বয়স, তখন বিল তাকে তার মায়ের কাছে থাকার জন্য ফেলে রেখে যান এবং আর কখনোই ফিরে আসেননি। কেইকো বলেন যে বিল তাকে কথা দিয়েছিলেন তিনি কখনোই হিরোকিকে ছেড়ে যাবেন না। যদি তিনি এমনটা করে থাকেন তবে তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। হিরোকি প্রশ্ন করেন যে 11 বছরের একটি শিশুকে ফেলে যাওয়ার পেছনে কি এমন বড় কারণ থাকতে পারে। Well, there must be some other reason. Tell me, what is it? What makes a man abandon an 11-year-old boy? এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, যখন কেইকো এবং লি অ্যাক্সিস মুন্ডিতে আটকা পড়েছিলেন। ছোট হিরোকি তখন লির জিনিসপত্র হাতড়ে দেখছিলেন এবং সেখান থেকে টাইটান শিকারের ছুরিটি খুঁজে পান। বিল সেখানে উপস্থিত হলে হিরোকি বলেন যে তিনি আঙ্কেল লির জিনিসগুলো দেখছিলেন, কারণ তিনি তাকে খুব মিস করছেন। বিল স্বীকার করেন যে তিনিও তাকে খুব মিস করেন। বিল হিরোকিকে নিচে খেতে পাঠিয়ে দিয়ে লির জিনিসপত্র গোছাতে থাকেন। তখনই তিনি সেই শেষ চিঠিটি খুঁজে পান যা কেইকো লির উদ্দেশ্যে লিখেছিলেন। দেখা যায় যে বিল সেই চিঠিটি পড়ে ফেলেন এবং কেইকোর বিশ্বাসঘাতকতার কথা জেনে যান। এই সত্যটি সম্ভবত বিলকে পরবর্তীতে হিরোকিকে ত্যাগ করতে বাধ্য করেছিল, কারণ এখন এটি প্রকাশিত যে হিরোকি আসলে বিলের নিজের সন্তান ছিলেন না। এই চাঞ্চল্যকর তথ্যটির মাধ্যমেই এপিসোডটি শেষ হয়। চতুর্থ পর্বের শুরুতে একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে বিল যখন কেটের বিশ্বাসঘাতকতার কথা জানতে পারেন তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এই ঘটনা তাকে একটি গোপন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশন তৈরি করতে প্ররোচিত করে, যার আসল উদ্দেশ্য সিরিজের শেষ না হওয়া পর্যন্ত রহস্যই থেকে যায়। বিল তার বাকি জীবন পৃথিবী জুড়ে ভ্রমণে কাটিয়ে দেন এবং প্রতিটি স্থানের গবেষণালব্ধ তথ্য নথিবদ্ধ করেন। অবশেষে 1973 সালে স্কাল আইল্যান্ডে তিনি মারা যান। তার সেই গবেষণাপত্রগুলো দীর্ঘকাল তালাবন্ধ অবস্থায় ছিল, যা 2015 সালে অ্যাপেক্স কোম্পানির কর্মচারীরা খুঁজে পায় এবং নিজেদের দখলে নেয়।
বর্তমানে ফিরে এসে দেখা যায় আমেরিকানরা গডজিলার ওপর পারমাণবিক বোমা ফেলার পর সমুদ্র তীরবর্তী এলাকার লকডাউন থাকা সত্ত্বেও 2 কিশোর সার্ফিং করার জন্য সেখানে যায়। তারা যখন পানিতে সার্ফিং করছিল তখন একটি ওয়াচার শিপ তাদের দেখতে পায় এবং জানায় যে এই এলাকাটি নিষিদ্ধ, তাই তাদের দ্রুত চলে যেতে হবে। তারা যখন ফিরে আসছিল ঠিক তখনই গভীর সমুদ্র থেকে এক বিশাল টাইটান এক্স আবির্ভূত হয়। একই সময়ে তটরেখার মাটি ফুঁড়ে স্ক্র্যাপস নামক ছোট ছোট কিছু প্রাণী বেরিয়ে আসে এবং ছেলেদের ওপর হামলা করে। ওয়াচারশিপের কর্মীরা এই তাণ্ডব প্রত্যক্ষ করেন এবং দেখেন যে সব স্ক্র্যাপস টাইটান এক্সের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর টাইটান এক্স অত্যন্ত নৃশংসভাবে ওয়াচারশিপটিকে আঁকড়ে ধরে পানির নিচে টেনে নিয়ে যায় এবং পুরোপুরি ধ্বংস করে দেয়। অন্যদিকে স্যান ফ্রান্সিসকোতে সারা রাত মদ্যপ থাকার পর কেট যখন ঘুম থেকে ওঠেন তখন দেখেন যে তার বাবা মা তাকে অনেকবার কল করেছিলেন। তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। কেট পানির দিকে এগিয়ে যান এবং ডুব দেন। তিনি নিজের ভেতরে এক নতুন অনুভূতি অনুভব করছিলেন, যা তিনি নিজেও বুঝতে পারছিলেন না। হয়তো ভবিষ্যতের কোনো পর্বে এই রহস্যময় অনুভূতির ব্যাখ্যা পাওয়া যাবে। এদিকে সদর দপ্তরে টিম এবং জেসন টাইটান এক্সের হামলার খবর পান। জেসন তার দলকে টাইটানটির গতিপথ শনাক্ত করার নির্দেশ দেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে একজন টেকনিশিয়ান প্যাটার্ন মিলিয়ে জানান যে টাইটান এক্স স্যান ফ্রান্সিসকোর দিকে যাচ্ছে এবং আগামী 23 ঘণ্টার মধ্যে সেখানে বড় ধরনের হামলা হতে পারে। টিম কম্পিউটারের এই ভবিষ্যৎবাণী নিয়ে কিছুটা সন্দিহান ছিলেন, কারণ টাইটানের আচরণ যন্ত্র দিয়ে পুরোপুরি বোঝা সম্ভব নয়। তবে জেসন দাবি করেন যে তাদের প্রযুক্তি অনেক উন্নত এবং তারা নিখুঁতভাবে এই পূর্বাভাস দিতে সক্ষম। অন্য এক জায়গায় লি এবং তার পুরো দল মেয়ের সাথে দেখা করেন। তারা হিরোর আবিষ্কৃত যন্ত্রটি ফিরে পেতে অ্যাপেক্স অফিসে একটি চুরির পরিকল্পনা করছিলেন। মেয়ে তাদের এই মিশনে সাহায্যের জন্য বেশ কিছু উচ্চ প্রযুক্তির সরঞ্জাম দেন। বৈঠকের সময় টিম লিকে স্যান ফ্রান্সিসকোতে সম্ভাব্য হামলার কথা জানান। লি তৎক্ষণাৎ কেটের জন্য চিন্তিত হয়ে পড়েন, কারণ তারা কেটের সাথে যোগাযোগ করতে পারছিলেন না এবং কেট ঠিক বিপদের মুখেই ছিলেন। হিরো তাকে বাঁচাতে যাওয়ার জন্য ব্যাকুল হলেও দলটি বুঝিয়ে বলে যে আগে ডিভাইসটি উদ্ধার করা জরুরি এবং কেট নিজেকে সামলানোর ক্ষমতা রাখে। এই বিষয় নিয়ে কেন তারো এবং হিরোর মধ্যে এক উত্তপ্ত বাদানুবাদ শুরু হয়। লি পরিস্থিতি শান্ত করার জন্য হস্তক্ষেপ করেন এবং জোর দিয়ে বলেন যে হিরোর তৈরি যন্ত্রটি উদ্ধার করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এদিকে কেট যখন ফিরে যাচ্ছিলেন তখন একজন মহিলা তাকে চিনতে পারেন। তিনি জানান যে তার ছেলে কেটের স্কুলেই পড়ত এবং গডজিলার প্রথম হামলার সময় শেষে ব্রিজের ওপর ছিল। কেট প্রথমে খুব ব্যথিত হন এই ভেবে যে ছেলেটি হয়তো মারা গেছে, কিন্তু মা তাকে শুধরে দিয়ে বলেন, না, তুমি তো আমার ছেলের প্রাণ বাঁচিয়েছ। এরপর ছেলেটি নিজে এসে কেটের সাথে দেখা করে। তার মা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে কেট চাইলে নিজেকে বাঁচাতে পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি সেখানে থেকে শিশুটিকে উদ্ধার করেছিলেন। এই ঘটনাটি কেটকে নতুন করে সাহস যোগায়। তিনি আর পালিয়ে না গিয়ে দানবদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন এবং যে ভুলের কারণে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে তা সংশোধন করতে দৃঢ়প্রতিজ্ঞ হন। অন্য এক জায়গায় দলটি মেয়ের সাথে মিলে একটি পরিকল্পনা চূড়ান্ত করে। কেভিন নামে একটি ছেলের কাছ থেকে তাদের একটি ডিভাইস চুরি করার প্রয়োজন ছিল, যাতে তার পরিচয় ব্যবহার করে তারা অ্যাপেক্স সিস্টেমে প্রবেশ করতে পারে। তারা একটি ক্লাবে যায় এবং সেখানে কেন্তারও পরিকল্পনাভাবে কয়েকজনের সাথে ঝামেলা শুরু করেন, যাতে সবার মনোযোগ ঘুরে যায়। সেই হট্টগোলের মধ্যে লি জ্ঞান হারানোর নাটক করেন, যা দেখে কেভিন তাকে সাহায্য করার জন্য ছুটে আসে। এই সুযোগে দলটি কেভিনের ব্যাগে একটি পরিবর্তিত ডিভাইস ঢুকিয়ে দেয়, যাতে পরে তারা দূর থেকেই কোম্পানির আভ্যন্তরীণ সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারে। কাজ সফল হওয়ার পর তারা প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত ক্লাব থেকে বেরিয়ে যায়। সদর দপ্তরে জেসন এবং টিম তর্কে লিপ্ত ছিলেন। জেসন টাইটানদের ওপর আক্রমণ করে তাদের বন্দী করে নিয়ন্ত্রণ বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু টিম যুক্তি দেন যে এই দানবরা প্রকৃতির এক শক্তি, যাদের এভাবে বন্দী করা বা থামানো সম্ভব নয়। জেসন পাল্টা জবাবে বলেন যে গবেষণার জন্য তাদের বন্দী করা জরুরি। তিনি তাদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তাদের খুঁজে বের করা, তাদের বোঝা এবং তাদের হাত থেকে বেঁচে থাকার উপায় বের করা। কেট অবশেষে তার মা ক্যারোলিনের সাথে দেখা করেন।
ক্যারোলিন খুব আতঙ্কিত ছিলেন এবং কেটকে জানান যে স্যান ফ্রান্সিসকোতে খুব শীঘ্রই টাইটানের হামলা হতে পারে, তাই তাদের এখনই শহর ছাড়তে হবে। কেট তখন এক বড় খবর দেন, তিনি তার বাবা হিরোকে খুঁজতে যাচ্ছেন যাতে তাকে সাহায্য করতে পারেন। ক্যারোলিন এতে খুব মনক্ষুণ্ণ এবং আতঙ্কিত হন। কেট এমনিতেই দীর্ঘকাল নিখোঁজ ছিলেন। এখন তিনি ভয় পাচ্ছিলেন যে হিরো এবং কেট দুজনেই হয়তো চিরতরে হারিয়ে যাবেন। কেট তাকে বলেন, মা, এই ঘটনাগুলো আমাকে ভেতর থেকে বদলে দিয়েছে। আমি এভাবে মানুষকে মরতে দিতে পারি না, বিশেষ করে যখন আমার ভুলের কারণে এই টাইটানরা পৃথিবীতে এসেছে। আমাকে এটা থামানোর চেষ্টা করতেই হবে। পরের দিন মে অ্যাপেক্স অফিসে যান। তিনি একজন সহকর্মীর সাথে কথা বলে জানতে পারেন যে সুপারভাইজার লিন তখনও অফিসে পৌঁছাননি। মে কাছাকাছি কাজ শুরু করেন এবং তার বিশেষ সফটওয়্যার ব্যবহার করে কোম্পানির মেইনফ্রেম হ্যাক করেন। এদিকে ক্যান্টারো লিন্ডের গাড়িটি নষ্ট করে দিয়েছিলেন যাতে তিনি কাজে যেতে না পারেন। লিন্ড যখন গাড়ি স্টার্ট করার চেষ্টা করেন সেটি পুরোপুরি অকেজো হয়েছিল। সিস্টেমটি মেয়ের নিয়ন্ত্রণে আসার পর তিনি জেসনের প্রযুক্তির একটি ডিভাইস ব্যবহার করে রেডিও অ্যাক্টিভ গ্যাস লিক অ্যালার্ম বাজিয়ে দেন। আতঙ্কিত হয়ে সবাই যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিল তখন লি এবং তার দল রেসপন্স টিমের ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়ে ডিভাইসটি খুঁজতে থাকে। সিকিউরিটি রুমগুলোতে তল্লাশি চালানোর সময় তারা এক বহবহ সত্য আবিষ্কার করেন। অ্যাপেক্স সেই আইল্যান্ডের বিভিন্ন দানবদের এখানে আটকে রেখেছে। তারা নিডল ওয়াকার্স নামক এক জম্বি সদৃশ প্রজাতির মুখোমুখি হয়, যারা এই সিরিজে প্রথমবারের মতো আবির্ভূত হল। লি তখন হিরো এবং কাইকোকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সংকেত দেন। অ্যাপেক্স ফ্যাসিলিটিতে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানের সময় লি এবং মে সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে হিরো ও কাইকোকে পুরো কমপ্লেক্সের ভেতর দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। করিডোর দিয়ে যাওয়ার সময় মে প্রস্তাব দেন যে খাঁচায় বন্দি থাকা দানবদের ছেড়ে দিলে তা সবার মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য একটি বড় সুযোগ হতে পারে। তবে শীঘ্রই তারা একটি অত্যন্ত ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হন এবং লি তৎক্ষণাৎ সেই পরিকল্পনা নাকচ করে দেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে এই বিপদ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। হিরো এবং কাইকো যখন লিফটে করে নিচে নামছিলেন তখন হিরো একটি আবেগঘন কথা শেয়ার করেন। তিনি কাইকোকে বলেন যে শৈশব থেকেই তিনি তার মায়ের সাথে বিশ্বকে বাঁচানোর কোনো মিশনে যাওয়ার স্বপ্ন দেখতেন। হিরোর কথা শুনে কাইকো গভীরভাবে বিচলিত ও আবেগ আপ্লুত হন। How did you know we were saving the world? I had to believe that you would only leave me behind for something as important as that. এদিকে সদর দপ্তরে টিম দেখছিলেন যে সামরিক বাহিনী স্যান ফ্রান্সিসকোতে হামলার জন্য যুদ্ধবিমান প্রস্তুত করছে। জেসন ব্যক্তিগতভাবে সেই ফ্লাইটে যোগ দেবার প্রস্তুতি নেন এবং বিশেষ ধরনের বোমা ব্যবহার করে টাইটান এক্সকে থামানোর পরিকল্পনা করেন। টিম তাকে সতর্ক করে বলেন যে সামান্য বিস্ফোরণ দিয়ে একটি টাইটানকে থামানো সম্ভব নয় এবং এই মুহূর্তে জেসনের নেতৃত্ব বেশি প্রয়োজন, যাতে তারা পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করতে পারেন। জেসন তার কথা অবজ্ঞা করে টিমকে বলেন যে তিনি বেশ সামলাতে পারবেন এবং সেখান থেকে বিদায় নেন, যা টিমকে এক অশুভ আশঙ্কার মধ্যে ফেলে দেয়। কাইকো এবং হিরো শীঘ্রই একটি উচ্চ সুরক্ষিত দরজার সামনে এসে আটকে যান, যা তারা খুলতে পারছিলেন না। মে সিস্টেমটি হ্যাক করার চেষ্টা করেন, কিন্তু পরিস্থিতি তখন সংকটজনক হয়ে ওঠে যখন সুপারভাইজার লিন্ড অপ্রত্যাশিতভাবে অফিসে ফিরে আসেন। কর্মীরা বুঝতে পারেন যে গ্যাস লিক হবার অ্যালার্মটি ছিল একটি চাল। সময় পাওয়ার জন্য মে লিন্ডের পথ আগলে দাঁড়ান এবং একজন অনুগত ও বিভ্রান্ত কর্মীর ভান করতে থাকেন, যাতে লিন্ড তার কম্পিউটারে সিকিউরিটি ব্রিজ বা অনধিকার প্রবেশের বিষয়টি খেয়াল করতে না পারেন। লিন্ড সেই অ্যালার্মটিকে পাত্তা না দিয়ে বলেন যে টেক কোম্পানিগুলোতে মাঝে মধ্যেই এমন যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এরপর তিনি মেয়েকে বিশেষ কিছু দেখানোর জন্য আমন্ত্রণ জানান। Company without a few glitches, would it? লিন্ড মেয়েকে একটি সুরক্ষিত এলাকায় নিয়ে যান, স্কাল আইল্যান্ডের একটি বিপজ্জনক প্রাণী দেখানোর জন্য। মেয়ের চরম বিস্ময় জাগিয়ে লিন্ড প্রাণীটির মাথায় লাগানো একটি যন্ত্র সক্রিয় করেন। মাত্র 30 সেকেন্ডের মধ্যে সেই হিংস্র প্রাণীটি লিন্ডের নির্দেশে পুরোপুরি শান্ত ও অনুগত হয়ে যায়। লিন্ড প্রকাশ করেন যে অ্যাপেক্স একটি কোড ব্যবহার করেছে যা মেয়ে নিজেই কয়েক বছর আগে লিখেছিলেন। সেই কোডটি ছিল যে কোনো হিংস্র দানবকে শান্ত ও নিয়ন্ত্রণ করার জন্য তৈরি। মেয়ে যা দেখে স্তব্ধ হয়ে যান যে তার নিজের কাজই অ্যাপেক্সের শক্তির মূল চাবিকাঠি। লিন্ড বিশ্বাস করতেন যে কোম্পানির ভবিষ্যতের জন্য মেয়ে অপরিহার্য।
তিনি মেয়েকে জানান যে তারা হিরোর ডিভাইসটি চুরি করেছে যাতে প্রতিটি সমস্যার সমাধান তারা করতে পারে এবং মেয়েকে তাদের সাথে যোগ দিয়ে বিশ্ব আধিপত্যের যাত্রায় অংশ নিতে বলেন। ফেসিলিটির অন্য অংশে লি এবং কেন্তারো দ্বীপের হিংস্র প্রাণীগুলোকে খুঁজে পান, কিন্তু বড় প্রাণীগুলোকে মুক্ত না করার সিদ্ধান্ত নেন। তার বদলে তারা নিডল ওয়াকার্স নামক জম্বি সদৃশ প্রাণীগুলোকে ছেড়ে দেন। অ্যালার্ম আবার বেজে উঠলে সেই প্রাণীগুলো করিডোরে ছড়িয়ে পড়ে, কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। এই সুযোগে মেয়ে হিরো এবং কাইকোর জন্য সুরক্ষিত দরজাগুলো খুলে দেন। ল্যাবের ভেতরে প্রবেশ করে হিরো এবং কাইকো এটা দেখে বিধ্বস্ত হয়ে পড়েন যে অ্যাপেক্স হিরোর আসল ডিভাইসটি পুরোপুরি খুলে টুকরো টুকরো করে নষ্ট করে ফেলেছে। Why would they do this? To see how it works? There's nothing we can do. বিলের নিখুঁতভাবে ম্যাপ করা গবেষণার সূত্র ধরে দলটি আবিষ্কার করল যে টাইটানিক্স ঠিক সেই দ্বীপেই ফিরে যাচ্ছে যেখানে সেটিকে প্রথমবার দেখা গিয়েছিল। এটিই টাইটানটির আসল গন্তব্য বুঝতে পেরে তারা অবিলম্বে সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে মেয়ে গ্রুপটিকে একটি মেসেজ পাঠিয়ে জানান যে তিনি তাদের সাথে যাচ্ছেন না। তিনি উপলব্ধি করেছেন যে অ্যাপেক্সে লিন্ডের সাথে কাজ করে তাদের সম্পদ ব্যবহার করে টাইটানদের থামানোর বিকল্প পথ নিয়ে তিনি আরও গবেষণা করতে পারবেন। এরপর দলটি চলে গেলে মেয়ে এবং বেলিন্ডা তাদের যৌথ কাজ শুরু করেন। রাত ঘনিয়ে এলে গ্রুপের বাকি সদস্যরা হোটেলে ফিরে আসেন এবং অবশেষে সেখানে কেটের সাথে তাদের পুনর্মিলন হয়। হিরো তার মেয়েকে পুনরায় কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং পুরো পরিবেশে স্বস্তির ছোঁয়া লাগে। কেট, যিনি একসময় ভয়ে আড়ষ্ট হয়ে থাকতেন, ঘোষণা করেন যে তিনি এখন এই মিশনে পুরোপুরি নিজেকে নিয়োজিত করতে প্রস্তুত এবং টাইটানের এই হুমকি চিরতরে মোকাবেলা করতে তাদের সাহায্য করবেন। সবাই যখন চলে যাওয়ার জন্য তাদের মালামাল গোছাচ্ছিল, তখন কাইকো লক্ষ্য করেন যে লির কাছে লেখা তার চিঠিটি হিরো খুঁজে পেয়েছে এবং পড়ে ফেলেছে। সেই চিঠিতে কাইকোর অতীত এবং তিনি কিভাবে বিলের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই সত্যটি প্রকাশ পায়। নিজের মায়ের জীবন সম্পর্কে এমন গোপন রহস্য জানতে পেরে হিরো প্রচণ্ড স্তব্ধ হয়ে যান। এই তীব্র আবেগঘন পরিস্থিতির মধ্য দিয়েই পর্বটি এক রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগিয়ে যায়।